5ই আগস্ট 2024 বাংলাদেশে এক নতুন সূর্যের দেখা পেয়েছিল, কিন্তু সেই সূর্যের তলায় গাপটি মেরে বসেছিল একদল হায়না। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী, যিনি ভারতীয় আধিপত্য বিরুদ্ধে এক ইস্পাত কঠিন কণ্ঠস্বর হয়ে উঠেছিলেন। রক্তের বন্যায় এই লাল জুলাইয়ের হাতিয়ার, এই লাল শাপলার হাতিয়ার, এই পিলখানার হাতিয়ার, এই ক্ষমতা না জনতা, এই আপোষ না সংগ্রাম, এই দালালি না রাজপথ, এই দিল্লি না ঢাকা, এই দিল্লি না ঢাকা, ইনকিলাব ইনকিলাব। তাকে থামিয়ে দেওয়া হলো অত্যন্ত নৃশংসভাবে। 12ই ডিসেম্বর 2025 জুমার নামাজের পর বিজয়নগরের ব্যস্ত রাস্তায় মোটরসাইকেলে আসা দুই ঘাতক খুব কাছ থেকে তার মাথায় গুলি করে। কিন্তু প্রশ্ন হলো, ঘাতক কি কেবল বাইরের কেউ ছিল, নাকি হাদীর সবচেয়ে বড় আস্থার মানুষটি ছিল তার খুনি? আজ আমরা উন্মোচন করব বন্ধুত্বের আড়ালে মির্জাফরের সেই ফয়সাল করিমের আসল চেহারা। 1993 সালে ঝালকাঠির নলছিটির এক সাধারণ পরিবারে জন্ম হাদীর। মাদ্রাসা থেকে শিক্ষা জীবন শুরু করে পা রেখেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে। হাদী ছিলেন সেই বিরল প্রতিভাবাদের একজন, যিনি গাড়ি টুপি আর পাঞ্জাবির আড়ালেও আধুনিক রাষ্ট্রনীতি আর ভূ রাজনীতি বোধ করেছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় তাকে জঙ্গি ট্যাগ দিয়ে মানসিক নির্যাতন করা হয়েছে, কিন্তু সেই অপমানই তাকে ইস্পাত কঠিন করে তুলেছিল। তিনি প্রতিজ্ঞা করেছিলেন এই পচা সিস্টেম একদিন তিনি বদলাবেন। তিনি চেয়েছিলেন এমন এক বাংলাদেশ যেখানে কেউ প্রাকটিট বন্দী হবে না। 5ই আগস্টের পর যখন অনেক বড় বড় নেতা পদ পদবীর পিছনে দৌড়াচ্ছিলেন, তখন হাদী গঠন করেছিলেন ইনকিলাব মঞ্চ। তার স্লোগান ছিল দাদাগিরি মানব না। ভারতের পানির ন্যায্য হিস্সা আর সীমান্ত হত্যা নিয়ে হাদীর যুক্তিপূর্ণ বক্তব্য দিল্লির সাউথ ব্লকের কর্তাদের ঘুম হারাম করে দিয়েছিল। বিশেষ করে ঢাকা 8 আসনে হাদীর নির্বাচন করার ঘোষণা অনেক হেভিওয়েট নেতার জন্যই অস্বস্তিকর কারণ হয়ে দাঁড়ালো। হাদী কেবল একজন ছাত্র নেতা ছিলেন না, তিনি হয়ে উঠেছিলেন জাতীয় পর্যায়ের এক বিকল্প নেতৃত্ব। তার এই জনপ্রিয়তাই তাকে নিয়ে যায় টার্গেটের হিট লিস্টের 1 নম্বরে। বিশ্বাসঘাতকতার গল্প। এই হত্যাকাণ্ডের সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায় হলো বিশ্বাসঘাতকতা। ঘাতক ফয়সাল করিম মাসুদ সাবেক যুবলীগ নেতা, অথচ নিজেকে আড়াল করতে সে হাদীর সাথে এমন বন্ধুত্ব গড়ে তুলেছিল যে হাদী তাকে ভাই মনে করত। হত্যার ঠিক কয়েকদিন আগে সে হাদীর নির্বাচনী প্রচারণায় ছায়ার মতো সাথী ছিল। হাদীর বিশ্বাস অর্জন করে সে আসলে ঘাতকদের কাছে লোকেশন পাচার করেছিল। ভাবুন একবার, যাকে আপনি বিশ্বাস করে পাশে বসালেন, সেই লোকটাই পকেটে পিস্তল নিয়ে আপনার মৃত্যুর সেকেন্ডে গলছে। যাকে মারবে তার সাথেই হাসি মুখে প্রচারণায় অংশ নেওয়া, একেই বলে আস্তিনের সাপ। পদ্মার আড়ালের মুখ তদন্ত থেকে কিছু তথ্য শেয়ার করি। ফয়সাল করিম একা ছিল না। তদন্ত বেরিয়ে এসেছে দক্ষিণ কেরানীগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান শাহিন আহমেদ এবং গোপালগঞ্জ ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল হামিদের নাম। শাহিন চেয়ারম্যানের অর্থ আর অস্ত্রের যোগান আর রাজনৈতিক আশ্রয় এই কিলিং মিশিং সম্পন্ন হয়। গোয়েন্দাদের দাবি, হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভারত থেকে আসা ইন্ট্রোডাকশন অনুযায়ী দেশে থাকা এই স্লিপার সেল কাজ করেছে। তারা হাদীকে বড় ঝুঁকি হিসেবে বিবেচনা করেছিল এবং অঙ্কুরেই
এই সম্ভাবনা শেষ করে দেওয়ার ব্লু প্রিন্ট সাজিয়েছিল। কয়েক কোটি টাকার বাজেট করা হয়েছিল এই একটি হত্যাকাণ্ডের পিছনে। ফয়সাল করিম কেন এই কাজ করলো? উত্তর লুকিয়ে আছে তার ব্যাংক অ্যাকাউন্টে। হত্যাকাণ্ডের ঠিক আগে ও পরে ফয়সালের অ্যাকাউন্টে অস্বাভাবিক বড় অঙ্কের লেনদেন পাওয়া গেছে। ফয়সালের প্রেমিকা মারিয়া আক্তার রিমান্ডে স্বীকার করেছে যে ফয়সাল তাকে স্বপ্ন দেখেছিল হাদিকে সরাতে পারলে তারা রাতারাতি কোটিপতি হবে এবং বিদেশে গিয়ে বিলাসী জীবন কাটাবে। এটি কি কেবল রাজনৈতিক প্রতিহিংসা, নাকি বিদেশি কোনো গোয়েন্দা সংস্থার পক্ষেওয়ার? ভাড়াটে খুনি হিসেবে ফয়সালকে ব্যবহার করে বাংলাদেশের ছাত্র নেতৃত্বকে একটি কড়া মেসেজ দেওয়া হয়েছে। ভারতের মাটিতে গ্রেপ্তার ও নতুন রহস্য। বর্তমান আপডেট অনুযায়ী হত্যার পর মেঘালয় সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে গিয়েছিল ফয়সাল ও তার সহযোগী আলমগীর। কিন্তু পাপ কখনো চাপা থাকে না। গত 8ই মার্চ 2026 পশ্চিমবঙ্গের বনগাঁ থেকে এই দুই ঘাতককে গ্রেপ্তার করে ইন্ডিয়ান STF। তারা বনগাঁ থেকে পুনরায় বাংলাদেশে ফেরার অপেক্ষায় ছিল। কেন তারা বাংলাদেশে ফিরতে চেয়েছিল? তাদের কি নতুন কোনো মিশনের দায়িত্ব দেওয়া হয়েছিল? বর্তমানে তারা পশ্চিমবঙ্গের পুলিশের 14 দিনের রিমান্ডে আছে। ফয়সালের স্বীকারোক্তিতে হয়তো বেরিয়ে আসবে বাংলাদেশের রাজনীতির অনেক কুৎসিত সত্য। ইতিহাসে শ্রেষ্ঠ জানাজা ও নজিরবিহীন জনপ্রিয়তা। বাংলাদেশের ইতিহাসে খুব কম ছাত্র জনতাই আছেন যারা মৃত্যুর পর এমন ভালোবাসা পেয়েছেন। বাংলাদেশের ইতিহাসে খুব কম ছাত্র নেতাই আছেন যারা মৃত্যুর পর এমন ভালোবাসা পেয়েছেন। হাদির জানাজা কেবল একটি ধর্মীয় অনুষ্ঠান ছিল না, এটি ছিল আধিপত্যবাদের বিরুদ্ধে এক বিশাল গণজামায়াত। ঢাকার রাজপথ থেকে শুরু করে তার গ্রাম, নল সিটি, সবখানে মানুষের ঢল নেমেছিল। জানাজায় মানুষের সেই কান্না প্রমাণ করে হাদি কেবল একজন ব্যক্তি ছিলেন না, তিনি ছিলেন এক আদর্শের মিনার। সাধারণ মানুষ তাকে ভালোবেসেছিল কারণ তিনি কোনো পদের মোহে ছিলেন না, তিনি ছিলেন ইনসাফের কণ্ঠস্বর। সরকারের করণীয় দায়বদ্ধতা। হাদি হত্যার পর বর্তমান সরকারের উপর এক বিশাল দায়বদ্ধতা তৈরি হয়েছে। সাবেক প্রধান উপদেষ্টা হাদির স্ত্রীকে দ্রুত বিচারের আশ্বাস দিয়েছিলেন, কিন্তু তদন্তের গতি কি যথেষ্ট? আমাদের দাবি পরিষ্কার, ভারতে গ্রেপ্তার হওয়া ঘাতক ফয়সাল করিম ও আলমগীরকে দ্রুততম সময়ে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে। ফয়সালের পেছনের মূল গডফাদারদের আইনের আওতায় আনতে হবে। হাদির পরিবার এবং ইনকিলাব মঞ্চের নেতাদের নিরাপত্তা দেওয়া সরকারের নৈতিক দায়িত্ব। হাদির রক্ত বৃথা গেলে 5ই আগস্টের স্পিরিট ধ্বংস হয়ে যাবে। ওসমান হাদি চলে গেছেন, কিন্তু তিনি রেখে গেছেন তার আদর্শ এবং এতিম সন্তান। হাদিকে বুলেট দিয়ে মারা গেছে, কিন্তু ইনকিলাবকে থামানো যায়নি। ফয়সাল করিমকে ইতিহাসের ধিক্কার পাবে, আর হাদি অমর হয়ে থাকবেন আমাদের বিপ্লবে। হাদির সেই ছোট সন্তানটি যেন বড় হয়ে বলতে পারে তার বাবা এক স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের জন্য শহীদ হয়েছিলেন। আপনার কি মনে হয়, ফয়সাল করিমকে কি দেশে ফিরিয়ে এনে ফাঁসি দেওয়া উচিত? আপনার মতামত কমেন্টে জানান। সত্যের সাথে থাকতে নুরুদ্দিন ইনসাইটস সাবস্ক্রাইব করে ইনকিলাব জিন্দাবাদ।